ওকে, আসসালামু আলাইকুম। গত লেকচার পর্যন্ত আমরা ৫৪ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত কথা বলেছি। আজকে আমরা ৫৫ নম্বর অনুচ্ছেদ থেকে কথা বলা শুরু করব এবং গত আলোচনাগুলো আমরা ইন ডিটেলস করার ট্রাই করেছি। কেননা আমি এইটা বোঝাতে চেষ্টা করতেছিলাম যে আসলে আপনি সংবিধান কিভাবে পড়বেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে সংবিধান কিভাবে পড়বেন। এইটা আপনাদের সংবিধান আমি কিনতে বলেছি, জাস্ট রিডিং পড়বেন এবং কিছু কিছু অনুচ্ছেদ আপনি মার্ক করে রাখবেন যেগুলো আপনাকে রিটেনে কাজে দিবে। আর টোটাল অনুচ্ছেদ পড়ার পরে আপনি যদি ডাইজেস্ট থেকে পড়েন দেন আপনার প্রিলিমিনারি প্রিপারেশন খুব ভালো মতনই হয়ে যাবে এবং এমসিকিউ পরীক্ষা দিবেন কিছু, তাতে আপনার সংবিধানের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। আমরা আমাদের যে সংবিধানটা এখন আছে এইটা আসলে পঞ্চদশ সংশোধনে একটা বড় চেঞ্জ আসছে সংবিধানের, এবং সংবিধানের প্রায় এমন কোনো জায়গা নাই যে এখানে হাত দেওয়া হয় নাই। তবে রিসেন্ট টাইমে হাইকোর্টে কিন্তু একটা রিট করা হয়েছে যে পঞ্চদশ সংশোধন কেন অবৈধ ঘোষণা করা হবে না। এটা আপনারা জানেন, মহামান্য সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক। তো সুপ্রিম কোর্ট এর দুইটা হচ্ছে ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং আরেকটা হচ্ছে অ্যাপিলিয়েট ডিভিশন, এবং দুইটা মিলাই কিন্তু সুপ্রিম কোর্ট। তার মানে হাইকোর্ট কিন্তু আলাদা কিছু না, হাইকোর্টও সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যদি এটা অবৈধ ঘোষণা করে তাহলে সংবিধানের একটা বড়সড় চেঞ্জ আসবে। তবে তারপরেও আমাদের এই চলমান সংবিধানটা আমরা জানতেছি এই জন্য যে সংবিধানের একটা ধারণা তৈরি করার জন্য। আর পঞ্চদশ সংশোধন যদি বাতিল হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কতটুকু জিনিস প্রিপারেশন ভালো মতন নিতে হবে। তবে আপনাদের বর্তমান চলমান পরিস্থিতিতে কোন কোন অনুচ্ছেদগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আমি কথাবার্তা বলবো পরবর্তীতে, তাহলে আপনাদের প্রিপারেশন আরও ভালো হয়ে যাবে। বাট ব্রড প্রিপারেশনের জন্য পুরো সংবিধানটাই আসলে শুরুতে জানা দরকার। তো আমরা ৫৫ নম্বর অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা বলবো। সো ৫৫ নম্বর অনুচ্ছেদে হচ্ছে মন্ত্রিসভা। সেইখানে বলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকিবে। প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেরূপ অন্যান্য মন্ত্রী লইয়া মন্ত্রিসভা গঠিত হবে। তার মানে মন্ত্রিসভায় কিন্তু প্রধানমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী নিয়ে গঠিত হবে। আমরা জানি যে উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রী নামে আরও দুইটা মন্ত্রী আছে, একটা হচ্ছে স্টেট মিনিস্টার আর একটা হচ্ছে ডেপুটি মিনিস্টার। সো এই প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী নিয়ে কিন্তু মন্ত্রিসভা না, মন্ত্রিসভা গঠিত হয় শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী লইয়া। ঠিক আছে, এবং এরাই প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় প্রযুক্ত হইবেন। তার মানে প্রজাতন্ত্রের যারা নির্বাহী বিভাগ, আমরা যে চতুর্থ এইটা পড়তেছি, এই চতুর্থ ভাগটা নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ কিন্তু এমপিদের দিয়ে গঠিত হয় না, নির্বাহী বিভাগ গঠিত হয় মন্ত্রীদেরকে দিয়ে। আর এই মন্ত্রিসভা দায়ী থাকে হচ্ছে সংসদের নিকট। এইটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্র। আমাদের দেশে যেটা চলে এই সংসদীয় গণতন্ত্রের ডেফিনেশনই এইটা। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ সংসদের নিকট দায়ী থাকে। তার মানে আপনার সংসদে কিন্তু এই মন্ত্রীদের জবাবদিহি করতে হবে নিজ নিজ মন্ত্রণালয় নিয়ে, যে আপনি কি কাজ করলেন, বা কোনো জায়গায় যদি সংসদ সদস্যরা কোনো একটা বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে তাহলে এটা সংসদে করবে। তার মানে মন্ত্রীগণ ডাইরেক্ট দায়ী থাকবে সংসদের নিকট। আর সংসদের নিকট দায়ী থাকা মানেই এক প্রকার জনগণের কাছে দায়ী থাকা। কেননা জনগণের ভোটে, যদি পিওর গণতন্ত্র হয় তাহলে জনগণের ভোটেই কিন্তু আপনি সংসদ সদস্য নির্বাচন করবেন। তার মানে আপনার প্রতিনিধি হচ্ছে আপনার সংসদ সদস্য। তাহলে আপনার সংসদ সদস্য আপনার আপনার হয়ে কথা বলবে। এটাই হচ্ছে পারফেক্ট গণতন্ত্র। আর প্রজাতন্ত্রের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ পাইবে। রিসেন্ট টাইমে আপনি দেখবেন বিভিন্ন অধ্যাদেশ জারি হচ্ছে, যেমন আমাদের স্থানীয় সরকার অধ্যাদেশ নামে 2024 কিন্তু রিসেন্ট টাইমে কয়েকটা অধ্যাদেশ জারি হয়েছে, যে উপজেলা চেয়ারম্যান, তারপরে হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যারা মেয়র আছেন এদেরকে কিন্তু অপসারণ করে এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন যারা হচ্ছে এক্সিকিউটিভ বডি আছে, এক্সিকিউটিভ বডি বলতে হচ্ছে যারা রাষ্ট্রের পার্মানেন্ট অর্থাৎ অ্যাডমিন ক্যাডারের যারা আছেন এদেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এখন তো সংসদ কার্যকর নাই। সংসদ থাকলে আইন প্রণয়ন করা হতো, যেহেতু সংসদ নাই সেহেতু এখন রাষ্ট্রপতি আছেন। তাহলে রাষ্ট্রপতি যেটা জারি করবেন এটা হচ্ছে অধ্যাদেশ, এটা আইনের মতন কার্যকর হবে। তো এইখানে দেখবেন আপনি সিগনেচারগুলাতে দেখবেন রাষ্ট্রপতি সিগনেচার করেন না, কিন্তু
দেখা আছে রাষ্ট্রপতির আদেশক্রমে বা অনুমতিক্রমে কেউ একজন, সেটা একজন মন্ত্রী হতে পারে, সেটা একজন উপমন্ত্রী হতে পারে, সেটা একজন সচিব হতে পারে, সেটা একজন উপসচিব হতে পারে, তারা কিন্তু সিগনেচার করেন। তার মানে মূলত গৃহীত হয় রাষ্ট্রপতির নামে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সব কিছুতে সিগনেচার করেন না। আর রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন পরিচালনার জন্য বিধি প্রণয়ন করতে পারে। রাষ্ট্রপতি কিন্তু একটা বিধি প্রণয়ন করতে পারবে যে আপনার মানে কোনো মন্ত্রণালয় কোনটার কাজ কি হবে, এইটা আর কি। মেইনলি এটা মন্ত্রিপরিষদ বিভাগ করে। মন্ত্রিপরিষদ বিভাগ কিন্তু একটা স্বতন্ত্র মন্ত্রণালয়ের মতন, এবং এইটা সবসময় দেখবেন প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ, এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হচ্ছে মন্ত্রিপরিষদ বা ক্যাবিনেট সেক্রেটারি। এই এই ক্যাবিনেট সেক্রেটারি কিন্তু খুবই বড় প্রজাতন্ত্রের, আপনারা যদি অ্যাডমিন ক্যাডারে যান, ইন ফিউচারে সবচেয়ে বড় পোস্ট, এবং এদেরকে বলা হয় সচিবদের সচিব, মন্ত্রিপরিষদ সচিব যিনি। এরপরে হচ্ছে মন্ত্রীগণ। মন্ত্রীগণ মানে হচ্ছে একজন প্রধানমন্ত্রী থাকিবেন, প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ সংখ্যক অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকিবেন। অর্থাৎ মন্ত্রী মন্ত্রী সভা গঠিত হয় হচ্ছে প্রধানমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী নিয়ে, আর মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যেটা গঠিত হয় এটা হচ্ছে মন্ত্রীগণ। ঠিক আছে, এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দান করে। এবং এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা টেকনোক্রেট মন্ত্রী জানেন, যে কয়জন মন্ত্রী, মন্ত্রী বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাই, তার ৯ দশমাংশ অর্থাৎ ১০ ভাগের ৯ ভাগ সংসদ সদস্যগণের ভেতর থেকে নিতে হবে। আর ১০ ভাগের ১ ভাগ আপনি নিতে পারবেন যারা সংসদ সদস্য না, এদেরকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। অর্থাৎ আপনি যদি ২০ জন মন্ত্রী নিয়োগ দেন, মন্ত্রী বলতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এর মধ্যে ২ জন আপনি সংসদ সদস্য নয় এরকম একজন কিন্তু নিয়োগ দিতে পারবেন। যেমন যে মোস্তফা জব্বার ছিলেন, তিনি কিন্তু সংসদ সদস্য ছিলেন না। ইয়াফেজ উসমান নামে একজন ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের, তিনিও কিন্তু সংসদ সদস্য ছিলেন না। সো এইগুলো হচ্ছে টেকনোক্রেট মন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয় মূলত রাষ্ট্রপতি ৫৬(৩) ধারা অনুসারে। এই অনুযায়ী হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়। যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করিবেন। ঠিক আছে, এই হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার প্রসেস, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা ৫৬(৩) ধারা অনুযায়ী। আর আমরা গতদিন বলেছিলাম রাষ্ট্রপতি ২টা কাজ মাত্র প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। আমরা যখন বিচার বিভাগ পড়ব তখন আমরা দেখব প্রধান বিচারপতিকেও রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কিন্তু এইখানে স্পষ্ট করে কোথাও ৫ বছর বলা নাই, তবে এইখানে পড়তে গেলে আমরা ৫ বছর বুঝে যাব। প্রধানমন্ত্রী পদ শূন্য হবে তিনি যদি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রদান করেন। এই যে আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, হঠাৎ করে আপনি পদত্যাগ করতে চাচ্ছেন, তাহলে রাষ্ট্রপতি বরাবর আপনি পদত্যাগ করবেন। আবার আপনি যদি সংসদ সদস্য না থাকেন, আপনি কোনো একটা কারণে বা সংসদ সদস্য নির্বাচন হওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতায় আপনি যদি ভাটা পড়ে যায় আপনার, বা আপনি কোথাও যদি ধরেন ত্রুটিতে পড়ে যান, তাহলেও কিন্তু আপনার প্রধানমন্ত্রিত্ব পদ চলে যাবে। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে সংসদ সদস্য থেকে আপনি কিভাবে অব্যাহতি লাভ করতে পারেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন। অর্থাৎ আমাদের যে ৩৫০ জন সদস্য, এর মধ্যে কিন্তু ৩০০ জন হচ্ছে নির্বাচিত আর ৫০ জন হচ্ছে মহিলা, এরা কিন্তু ভোট দিতে পারে না। ৩০০ জন হচ্ছে সংসদে ভোট দিতে পারে। এদের ভেতরে যদি অনাস্থা প্রস্তাব হয়, অনাস্থা প্রস্তাব হচ্ছে আপনার সংসদ সদস্যরা বলতেছে বর্তমান প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা নাই, এটাকে বলা হচ্ছে অনাস্থা প্রস্তাব। যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, এটা হচ্ছে অনাস্থা প্রস্তাব। কিংবা সংসদ ভাঙিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন। প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে লিখিতভাবে জানান যে আপনি সংসদ ভাঙিয়া দেন, তখনও তো সংসদ না থাকলে আর প্রধানমন্ত্রী থাকবে না। এখন অনাস্থা প্রস্তাবে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, তাহলেই যে সংসদ ভেঙে যাবে ব্যাপারটা তা না। রাষ্ট্রপতি অন্য কোনো সংসদ সদস্যের
সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হলে তখন তিনি সংসদ ভেঙে দিবেন। ইমরান খান পদত্যাগ করার পরে কিন্তু সংসদ ভেঙে যায় নাই। ইমরান খানের উপর সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আস্থা হারাইছে, এইটা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। তখন রাষ্ট্রপতি চেক করেছেন যে অন্য কেউ বা অন্য কোনো সংসদ সদস্যের প্রতি অন্যান্য সংসদ সদস্যদের আস্থা আছে কিনা। যদি আস্থা থাকে তাহলে তাকে প্রধানমন্ত্রীকে হিসেবে নিয়োগ দিবেন। কিন্তু তো দ্বিতীয় ধাপেও যদি তিনি না পান তখন তিনি সংসদ ভেঙে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে সংসদ ভেঙে দেওয়ার নিয়ম। আর এখানে বলা আছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল বলিয়া এই অনুচ্ছেদের কোনো কিছু অযোগ্য করিবে না। এই যে একটা কথা, এইটাই কিন্তু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে এই জিনিসটা খুবই স্পষ্ট যে আপনি প্রধানমন্ত্রী এখন আছেন, নতুন করে নির্বাচন হবে, নির্বাচন করে নতুন প্রধানমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত আপনি প্রধানমন্ত্রী হিসেবে বহালই থাকবেন। এই কথা এইখানে বলা আছে। যদিও এইগুলাতে অবশ্যই সংশোধন আসবে পারফেক্ট গণতন্ত্র দেশে আনার জন্য। তবে এই যে অনাস্থা প্রস্তাব বা সমর্থন হারানো প্রধানমন্ত্রী সংসদে, এই জিনিসটা না বর্তমান আমাদের সংবিধান দ্বারা পসিবল না। কিছুক্ষণ পরে আপনি সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ হিসেবে আপনি জানতে পারবেন যে এই জিনিসটা আসলে বর্তমান সময় কেন অসম্ভব। এটা আমরা বুঝবো। ফ্লোর ক্রসিংয়ের একটা ব্যাপার আছে, এটা আমরা 70 নম্বর অনুচ্ছেদে গিয়ে পড়ব। এখন একটা বিষয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ তাহলে 5 বছর, এটা আমরা বুঝবো কিভাবে। সংসদ ভেঙে গেলে কিন্তু প্রধানমন্ত্রী আর থাকবেন না। সংসদ ভেঙে যায় হচ্ছে 5 বছর পরে, এটা আমরা একটু পরে দেখব। এবং কয় মেয়াদে প্রধানমন্ত্রী একজন থাকতে পারবে, যেমন আমরা রাষ্ট্রপতি পড়েছি যে একাধিক্রমে হোক বা না হোক 2 মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি থাকতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী নিয়ে কিন্তু এইরকম কোনো কিছু নাই। আর অন্যান্য মন্ত্রীদের পদের মেয়াদ হচ্ছে কি, রাষ্ট্রপতির কাছে তিনি যদি তার পদত্যাগপত্র জমা দেন, তিনি ডাইরেক্ট একজন মন্ত্রী বলতে উপমন্ত্রী প্রতিমন্ত্রী সবাই, তারা ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিবেন না। তারা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিবেন, বাট এটা দিবেন প্রধানমন্ত্রীর নিকট। ঠিক আছে। এবং যদি তিনি সংসদ সদস্য না থাকেন, একজন মন্ত্রী সংসদ সদস্য হঠাৎ সংসদ সদস্য ছিলেন, তিনি আর সংসদ সদস্য নাই কোনো একটা আইনত জটিলতার কারণে, তাহলে তিনি কিন্তু তার হারাবেন। আবার এইখানে আরেকটা বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিবেন। উক্ত মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতি উক্ত মন্ত্রীর নিয়োগ অবসান ঘটাইবার পরামর্শ দান করিবেন। তার মানে একজন মন্ত্রীকে সরায়া দেওয়ার পুরাপুরি অধিকার একজন প্রধানমন্ত্রীর আছে। কেননা প্রধানমন্ত্রী যদি বলেন যে তুমি পদত্যাগপত্র জমা দাও, তাহলে তিনি যদি নাও দেয় তাহলেও কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবে যে অমুক মন্ত্রীকে সরায়া দিতে হবে। এটা কিন্তু একটা খুবই ব্যাপার আর কি। প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে স্বীয় পদে বহাল না থাকিলে, প্রধানমন্ত্রী যদি নিজে পদত্যাগ করে বা স্বীয় পদে বহাল না থাকে, তাহলে তার সমস্ত মন্ত্রী পরিষদ সব মন্ত্রীগুলোর পদত্যাগ হয়ে যাবে। তার মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করা মানে হচ্ছে সমস্ত মন্ত্রী পদত্যাগ করা। তবে এইখানে একটা কথা আছে, এই পরিচ্ছেদের বিধানবলী সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারগণ কার্যভার গ্রহণ করা না পর্যন্ত তারা স্ব পদে বহাল থাকিবেন। আপনি আজকে পদত্যাগ করলেন, কিন্তু আপনার পরিবর্তে তো আরেকজন মন্ত্রী হবে, তিনি যতক্ষণ পর্যন্ত না স্ব পদে আসতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি মন্ত্রীই থেকে যাবেন। সো এইটা কিন্তু একটা অন্যরকম বিষয়, এবং এইগুলো নিয়েই পরবর্তীতে আপিল বিভাগে প্রচুর কথাবার্তা হবে, দেন আমরা একটা পাবো আর কি। আর একটা বিষয় হচ্ছে, এই নির্বাহী বিভাগের একবারে 2-এর ক পরিচ্ছেদ নামে একটা পরিচ্ছেদ ছিল, যেটা পরবর্তীতে হচ্ছে পঞ্চদশ সংশোধনে বাতিল করা হয়েছে, যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য 58-র খ গ ঘ পর্যন্ত টোটাল কতগুলো অনুচ্ছেদ ছিল, এই অনুচ্ছেদগুলো হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয়েছে। তবে আমরা একটু তত্ত্বাবধায়ক ব্যাপারটা বুঝি। তত্ত্বাবধায়ক সরকার 11 জনের বেশি হবেন না। এর মধ্যে একজন থাকবেন প্রধান উপদেষ্টা, আর অনাধিক
10 জন, মানে 10 জন বা তার কম থাকবেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী পদমর্যাদা পাবে, আর উপদেষ্টারা হচ্ছে মন্ত্রী পদমর্যাদা পাবে। বর্তমান আমাদের 21 সদস্যের কিন্তু উপদেষ্টা পরিষদ আছে, এরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এরা অন্তর্বর্তীকালীন সরকার। যেমনটা হয়েছিল আমাদের স্বাধীনতার পরে, আমাদের কিন্তু যে সরকার ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট। তো আমাদের এইটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে আসবে, আবার হয়তোবা যদি সংবিধান সংশোধন করা হয়। উপদেষ্টা হওয়ার একটা যোগ্যতার কথা বলা ছিল, সেই যোগ্যতা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা তার থাকতে হবে। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। কোনো রাজনৈতিক দলের কোনো মেম্বারকে আপনি নিয়োগ দিতে পারবেন না। এবং তত্ত্বাবধায়ক সরকার তো নির্বাচন ব্যবস্থা করবে, তাকে লিখিত দিতে হবে আসন্ন নির্বাচনে আমি প্রার্থী হব না, এবং তার বয়স 72-এর বেশি হবে না। এই কয়েকটা যোগ্যতা তার থাকতে হবে, ঠিক আছে? এইটা বলা হয়েছিল 58-র গতে, যদিও এখন সংবিধানে নাই। আর এই উপদেষ্টাকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা, এদেরকে কোথায় পাবেন রাষ্ট্রপতি? তো প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার বিষয়টা একবারে ডাইরেক্ট সংবিধানে বলা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি থাকেন কিন্তু। তো এই প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত যারা হয়ে গেছেন, ধরেন মিস্টার এক্স বিচারপতি ছিলেন, তিনি অবসর নিছেন, আরও তো প্রধানমন্ত্রী তার আগেও ছিলেন, তারাও তো অবসর নিছে। তো অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে, মানে প্রধান বিচারপতিদের মধ্যে যিনি সবার আগে অবসর নিয়েছেন তাকে নিয়োগ দেওয়ার ট্রাই করবেন রাষ্ট্রপতি। কিন্তু তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার গ্রহণ করতে না চায়, তাহলে তার আগে যাকে অবসর হয়ে গেছেন তাকে নিয়োগ করবেন। আর আমরা জানছি সুপ্রিম কোর্টের কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো হাইকোর্ট বিভাগের বিচারপতিগুলো কিন্তু জজদেরকেই বিচারপতি বলা হয়। তো আপিল বিভাগের বিচারপতি আর হাইকোর্ট বিভাগের বিচারপতি কিন্তু আলাদা। তাহলে ধরেন প্রথম অবস্থায় হচ্ছে প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে একজন নিয়োগ দেওয়ার ট্রাই করবেন যিনি সদ্য অবসরে গেছেন। তিনি যদি না নিতে চান তাহলে তার আগের প্রধান বিচারপতিকে ট্রাই করবেন। এরকম যদি না পাওয়া যায়, তখন প্রধান বিচারপতি না, তখন আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে যারা আগে অবসর নিছেন, মানে সদ্য অবসর নিছেন, এদেরকে ট্রাই করবেন। এও যদি গ্রহণ করতে না পারে তাহলে তার আগের জনকে ট্রাই করবেন। এভাবেও যদি কেউ না নেয়, তাহলে উপযুক্ত কাউকে না পাওয়া গেলে রাষ্ট্রপতি স্বীয় তখন হচ্ছে রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথে পরামর্শ করে যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন। তার মানে মানে তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা হবেন তিনি অবশ্যই বিচার বিভাগ থেকে আসবেন, এতটুকু বুঝতে পারছেন। আর বিচার বিভাগ থেকে যদি না পাওয়া যায়, তখন রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলে রাষ্ট্রপতি যে কেউকে নিয়োগ দিতে পারবেন। এইরকমও যদি কাউকে না পাওয়া যায়, তাহলে রাষ্ট্রপতি নিজেই কিন্তু প্রধান উপদেষ্টার পদ নিতে পারেন, ঠিক আছে? আর প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা পাবে, পারিশ্রমিক সুযোগ সুবিধা পাবে, আর অন্যান্য উপদেষ্টারা মন্ত্রীর ইয়ে পাবে। তাদের কার্যাবলী কি হবে? সরকারের যে দৈনন্দিন কার্যক্রম আছে এইগুলোই তারা পরিচালনা করবেন, তারা কিন্তু কোনো নীতি নির্ধারণ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক না, ইন্টেরিয়ম গভর্নমেন্ট। শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশনকে সাহায্য করবেন। এটাই হচ্ছে তাদের কাজ, সরকারের রেগুলার কাজ করা। তারা কোনো প্রজেক্ট হাতে নিতে পারবে না, তারা কোনো নীতি নির্ধারণ করতে পারবে না, তারা শুধুমাত্র হচ্ছে ইয়ে করবে, ঠিক আছে? এই হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এগুলো যদিও এখন সংবিধানে নাই, আমাদের পরবর্তীতে যখন সংবিধান সংশোধন হবে আশা করা যায় এটা সংবিধানে আসতে পারে। ওকে, এরপরে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে হচ্ছে স্থানীয় শাসন। আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের জিনিস বলি, একটা হচ্ছে মাঠ প্রশাসন, আর একটা হচ্ছে স্থানীয় শাসন। দুইটা কিন্তু আলাদা জিনিস। মাঠ প্রশাসন হচ্ছে আমাদের কেন্দ্রীয় যেটা প্রশাসন, আমাদের প্রশাসন দুই স্তরের। কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে সচিবালয়,
ঠিক আছে, কেন্দ্রীয় প্রশাসন। আর মাঠ প্রশাসন হচ্ছে প্রথম হচ্ছে বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসনের আন্ডারে থাকে হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন মানে হচ্ছে ডিসিরা। জেলা প্রশাসন, জেলা প্রশাসনের পরে হচ্ছে উপজেলা প্রশাসন। এই উপজেলা প্রশাসন মানে ইওনো যে উপজেলা প্রশাসন চালায়। তাহলে আমাদের মাঠ প্রশাসন কিন্তু তিন স্তরের, তিন স্তরের, এবং সর্বনিম্ন স্তর হচ্ছে জেলা প্রশাসন। আর স্থানীয় শাসন এটা দুই ভাগে ভাগ করা। দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে শহর এলাকার জন্য, আর একটা হচ্ছে গ্রাম এলাকার জন্য। তো গ্রাম এলাকায় কোনটা? গ্রাম এলাকায় হচ্ছে জেলা পরিষদ। এই যে নির্বাচন হয়, যে জেলা পরিষদ, জেলা পরিষদের চেয়ারম্যান থাকেন। জেলা পরিষদ, নট প্রশাসন, পরিষদ কিন্তু। এরপরে হচ্ছে উপজেলা পরিষদ, এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ। এই হচ্ছে গ্রাম পর্যায়ে। আর শহর পর্যায়ে হচ্ছে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন এবং হচ্ছে পৌরসভা। এই হচ্ছে শহর এলাকায়। তাহলে এইটা হচ্ছে স্থানীয় শাসন। এরা কিন্তু কে বলা হয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট, আর এইটাকে বলা হয় হচ্ছে লোকাল এক্সিকিউটিভ বা স্থানীয় প্রশাসন বা মাঠ প্রশাসন আর কি, ফিল্ড প্রশাসন বা ফিল্ড এক্সিকিউটিভ বলা হয় দুইটা। এরা কিন্তু হচ্ছে প্রজাতন্ত্রের স্থায়ী কর্মচারী, সিভিল সার্ভিসের লোকজন। আর এরা হচ্ছে নির্বাচিত ব্যক্তি। ঠিক আছে, সো এইটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা যেটা আছি স্থানীয় শাসন, এই স্থানীয় শাসন বলতে বলা হয়েছে স্থানীয় সরকার। আপনি দেখবেন ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট। সো স্থানীয় শাসন মানে কিন্তু স্থানীয় হচ্ছে যেটা সরকার আর কি, নির্বাচিত। আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে, আইন অনুযায়ী কিন্তু যে কোনোভাবে না, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক কাঠামোর এক অংশের স্থানীয় শাসনের দায়ভার গ্রহণ করিতে হইবে। এবং এটা কিন্তু স্থানীয় শাসন দিবস পালন করা শুরু করছিল গত বছর থেকে। এবং এরা কিন্তু কি কাজ করবে? এরা হচ্ছে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য নির্ধারণ করবে, আইন শৃঙ্খলা নির্ধারণ করবে, অর্থনৈতিক বিভিন্ন পরিকল্পনা নিতে পারে, একটা রোডঘাট করা এলাকার অবস্থা অনুযায়ী। এবং 60 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এরা কিন্তু কর আরোপ এবং নিজস্ব বাজেট এবং তহবিল করতে পারে। তারা করও আদায় করতে পারে, কিন্তু আলাদা কর। দেখবেন আপনি পৌরসভার জন্য আপনার একটা কর দিতে হয়, বা জেলা প্রশাসনের মধ্যে একটা কর দিতে হয়। এবং ইউনিয়ন পরিষদে আপনার যদি বাড়ি হয়, তাহলে ইউনিয়ন পরিষদে কিন্তু আপনার বাড়ির হোল্ডিং নাম্বারের জন্য একটা কর দিতে হয় কিন্তু প্রত্যেক বছর। এবং এইখান থেকে ট্রেড লাইসেন্স নিতে হলে একটা কর দিতে হয়। সো এই ফান্ড কিন্তু খুবই নগণ্য ফান্ড। মেইনলি হচ্ছে এরা কেন্দ্রীয় সরকারের কাছে ফান্ডের জন্য মানে ফান্ড গ্রহণ করে। এই জন্যই অনেকে বলে যে স্থানীয় সরকারকে যদি স্থায়ী করতে হয়, মানে কার্যকর করতে হয়, তাহলে তাদের বাজেট বাড়াতে হবে এবং নিজস্ব অর্থের ব্যবস্থা করতে হবে। যেহেতু তারা অর্থের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে, সেহেতু তারা টাকার জন্য দায়ভার থাকা মানে কি, আপনার উপর নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় থেকে। সো এদেরকে পুরাপুরি স্বায়ত্তশাসিত সরকার বলা যায় না, এটা নিয়ে অনেক মহল কথাবার্তা বলে আর কি। সো স্থানীয় শাসন কিন্তু বর্তমান সামনের সিভিল সার্ভিসের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা নিয়ে। কেননা স্থানীয় শাসনে কিন্তু এখন একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে এখন কিন্তু আপনার নাই, মানে এখন কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আপনার স্থানীয় শাসনে নির্বাচিত ব্যক্তিরা নাই। এই অধ্যাদেশটা কেন হয়েছে? যে ম্যাক্সিমাম চেয়ারম্যানরা, জেলা পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক, ইউনিয়ন পরিষদ হোক, ইভেন সিটি কর্পোরেশনের মেয়র হোক, এরা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নির্বাচিত হয়েছে। তো জনরেশের জন্য এরা কিন্তু অনেকেই এলাকায় নাই। এই সমস্ত কার্যালয় পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই জন্য যে সরকার হচ্ছে প্রশাসন যন্ত্র থেকে বিভিন্ন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই দায়িত্ব অর্পণ করছেন রিসেন্টলি। আপনারা অনেকেই এটা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক আলাপ আলোচনা দেখছেন। 61 নম্বর অনুচ্ছেদ, এটা কিন্তু একটা রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের, প্রতিরক্ষা কর্মবিভাগ মানে কি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে বর্ডার গার্ড, এদের সর্বাধিনায়ক রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হইবে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান কিন্তু এখন জেনারেল ওয়াকুরুজ্জামান, কিন্তু সেনাবাহিনীর সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপতি।
যদিও আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয় কিন্তু সবসময় দেখবেন আপনি প্রধানমন্ত্রীরা নিয়ন্ত্রণে থাকে, প্রধানমন্ত্রী এদের মন্ত্রণালয় নিয়োগ হয়। ৬২ নম্বর অনুচ্ছেদ আসলে কিছুই না, এই যে প্রতিরক্ষা কর্ম বিভাগের যে কোনো নিয়োগ, যে কোনো কর্ম মঞ্জুরি এদের আইন টাইন তারাই নির্ণয় করবে। এটা এত সিরিয়াস কোনো কিছু না। তবে এইটা খুবই ইম্পর্টেন্ট, যুদ্ধ, এটাও কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির একটা অনুচ্ছেদ। আপনি আমাদের পররাষ্ট্রনীতির জন্য আমরা যখন পড়ব ১৪৫ নম্বর অনুচ্ছেদ, আমরা ৬৩ নম্বর অনুচ্ছেদ, আবার শুরুতে ২৫ নম্বর অনুচ্ছেদ আমরা পড়ে আসছি। এই সবই কিন্তু পররাষ্ট্র। যুদ্ধ হয় নিজের সাথে না, যুদ্ধ হয় প্রজাতন্ত্রের অন্য দেশের সাথে। এইখানে বলা হয়েছে যে সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণও করবে না। আপনি যদি আজকে ওই যে যখন ইরাকে যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আমাদের বাংলাদেশি সৈন্যের একটা অংশ ইরাকে গিয়েছিলেন এই আমেরিকার হয়ে যুদ্ধ করার জন্য। তো এইগুলার অনুমোদন কিন্তু সংসদ দিবে। যদিও ৭২-এর সংবিধানে আরও ২টা ধারা ছিল, আরও ২টা মানে দফা ছিল, যে দফাতে রাষ্ট্রপতির উপর একটা বিশাল দেওয়া হয়েছিল যে বাংলা রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন রাষ্ট্রপতি। যদিও সেটা পরবর্তীতে সংশোধন করে তুলে নেওয়া হয়েছে যে রাষ্ট্রপতির উপর এই যুদ্ধের জন্য যে কোনো মুহূর্তে জরুরি ক্ষমতা দেওয়াটা থেকে তুলে নিচ্ছে আর কি। মূলত যুদ্ধের সমস্ত জিনিস মানে গণতন্ত্র দিয়ে আসতে হবে, পিওর গণতন্ত্র, যে আপনি সংসদে কথা বলবেন, সংসদ যদি আপনাকে যুদ্ধ করতে বলে তাহলে আপনি যুদ্ধ করবেন, আদারওয়াইজ যুদ্ধ করতে পারবেন না। ঠিক আছে, ওকে। ৬৪ নম্বর অনুচ্ছেদ, এটা বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রীয় মানে সরকারের প্রধান আইন কর্মকর্তা, মানে সরকারের উকিল আর কি, সরকারের উকিল। এবং আপনি শুনলে অবাক হবেন যে ৪৭ সালে দেশ বিভাগের পর, এই যে ৪৭ সালে দেশ বিভাগের পর যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, তখন কিন্তু এই যে শেরেবাংলা একে ফজলুল হক তিনি রাজনীতি ছেড়ে দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই অ্যাটর্নি জেনারেলের চাকরি নিয়েছিলেন পাকিস্তানের। তিনিও কিন্তু অ্যাডভোকেট ছিলেন, অ্যাটর্নি জেনারেল। তখন কিন্তু এটাকে বলা হতো হচ্ছে অ্যাডভোকেট জেনারেল বলা হতো, অ্যাটর্নি জেনারেল না, অ্যাডভোকেট জেনারেল বলা হতো। তো এইটা আমাদের জানতে হবে। অ্যাটর্নি জেনারেল নিয়ে টিকা আসতে পারে, তখন কিন্তু ৬৪ নম্বর অনুচ্ছেদে ডেকে নিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোনো ব্যক্তিকে, তাহলে বিচারক হওয়ার যোগ্যতা আমরা কিন্তু বিচার বিভাগে গিয়ে পড়ব, সেইটা আমরা এখানে টেনে নিয়ে আসবো আর কি। কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিবেন, রাষ্ট্রপতি এইটা নিয়োগ দিবেন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করে বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করিতে পারিবেন। এইখানে আর একটা ব্যাপার, উকিলদের যে আছে সেটাকে বলা হয় বার কাউন্সিল। ধরেন সুপ্রিম কোর্টের বার কাউন্সিল আছে, আপনার জেলার যে কোর্ট সেইখানেও বার কাউন্সিল আছে। বাংলাদেশের যত বার কাউন্সিল আছে সমস্ত বার কাউন্সিলের কিন্তু প্রধান হিসেবে তিনি থাকবেন, তিনি চাইলেই সেখানে বক্তব্য পেশ করতে পারবেন। এইটাও কিন্তু এইখানে অ্যাড করে দিতে পারে। এবং তিনি কতদিন থাকবেন তার পদের নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, কিন্তু রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তার মেয়াদ কত? তার মেয়াদ কিন্তু অনির্দিষ্ট, রাষ্ট্রপতি যতদিন চাবে, এবং তার বেতন পারিশ্রমিকও রাষ্ট্রপতি নির্ধারণ করিবেন। এবং আপনি যদি রাষ্ট্রের এগেনস্টে কোনো মামলা করেন, সেই মামলার উকিল হবেন অ্যাটর্নি জেনারেল। এবং যদিও অ্যাটর্নি জেনারেল খুব বড় মামলা করবে, কিন্তু তার আন্ডারে অনেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবে, সহকারী অ্যাটর্নি জেনারেল থাকবে। তারা কিন্তু অ্যাটর্নি জেনারেল শুধু একটা পার্সন না, এটা একটা কার্যালয় কিন্তু। এটা একটা বিশাল ব্যাপার আর কি। এই যে সদ্য অ্যাডভোকেট মোহাম্মদ আসারুজ্জামান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন আর কি। আপনারা যখন আইন অনুযায়ী কোনো কোশ্চেন লিখবেন, যে আইন অনুযায়ী বা বিচার ব্যবস্থা নিয়ে, তখন অ্যাটর্নি জেনারেলের একটা রেফারেন্স টেনে নিয়ে আসতে পারেন লেখার মধ্যে খুবই সূক্ষ্মভাবে, এতে করে আপনার লেখা আরও চমৎকার হবে। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের নাম, প্রধান বিচারপতির নাম, এইগুলো জানা থাকা খুবই জরুরি লেখার ক্ষেত্রে। বাট তিনি কি বলছেন হুবহু লিখতে হবে ব্যাপারটা তা না। ওকে, এরপরে হচ্ছে আমাদের আইনসভা শুরু। এটা হচ্ছে পঞ্চম ভাগ। আইনসভা হচ্ছে আমাদের সংসদ, হাউস অব দ্য নেশন। এইখানে ৬৫ নম্বর অনুচ্ছেদ থেকে এটা আলাপ আলোচনা শুরু। এটা কিভাবে গঠিত হবে, এই সমস্ত বিষয়, এবং এরা কিভাবে কাজ করবে, সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হবে, সব কিছুই এইখানে
উল্লেখ করা আছে। আইনসভার পরেই অ্যাকচুয়ালি আমাদের বিচার বিভাগ শুরু। তাহলে সরকারের একটা অঙ্গ আমরা শুধু শিখছি, সরকারের অঙ্গ, রাষ্ট্রের অঙ্গ না, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের শুনলাম। তাহলে অ্যাটর্নি জেনারেল যেহেতু নির্বাহী বিভাগ পর্যন্ত ছিল, তার মানে অ্যাটর্নি জেনারেল কিন্তু বিচার বিভাগের লোক না, অ্যাটর্নি জেনারেল কিন্তু নির্বাহী বিভাগের লোক। বিচার বিভাগ আমাদের এখনো শুরুই হয় নাই। ঠিক আছে, ওকে। জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবেন, সংসদের বিধানবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা তাহার উপর ন্যস্ত থাকবে। তার মানে সংসদের কাজ কিন্তু আইন প্রণয়ন করা। তবে সত্য থাকে যে বিভিন্ন কর্তৃপক্ষ, বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রয়োজনে কিন্তু তাদের আইন প্রণয়ন করতে পারবে। যেমন পুলিশের একটা নিজস্ব আইন আছে, পুলিশ রেগুলেশন। আবার আপনি যে ইউনিভার্সিটি পড়ছেন, আপনার ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব একটা আইন আছে, আপনার ইউনিভার্সিটিতে কী কী করবেন, কী কী করবেন না, এই আইন আছে। এই আইনগুলো তো সংসদ প্রণয়ন করে নাই। তাহলে এই আইনগুলো প্রণয়নের জন্য নির্দিষ্ট কোনো কিছু সংসদ আপনাকে নিবৃত করবে না। তার মানে আপনার কর্তৃপক্ষের জন্য নিজেরা নিজেদের আইন প্রণয়ন করতে পারবেন। আমরা যখন আইন প্রণয়ন নিয়ে আলোচনা করব, তখন দেখবেন আইন, উপ আইন, বিধি, প্রবিধান, এই টাইপের অনেক বিষয় টিষয় আছে। কোনটা কিভাবে আসে সেগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো। কিভাবে গঠিত হবে? একক নির্বাচন, আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী 300 জন সদস্য লইয়া এইটা গঠিত হবে। তার মানে বাংলাদেশের টোটাল 300টা আসন থাকবে। 300টা আসন থেকে 300 জন সংসদ সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে, আপনি ডাইরেক্ট ভোট দিবেন। এবং এইটাই কিন্তু সপ্তদশ সংশোধন। সপ্তদশ সংশোধনে হচ্ছে 2018 থেকে বলা হয়েছে যে 2018 থেকে কিন্তু আপনি আরও 50 জন হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, 50 জন হচ্ছে মহিলা আসন নিয়োগ দিতে পারবেন। মহিলা এরা কিভাবে আসবে? সংসদের আনুপাতিক প্রতিনিধিত্ব। এই আনুপাতিক প্রতিনিধিত্বটা কি? ধরেন আমাদের কিন্তু 50 জন মহিলা সদস্য নিয়োগ দিবেন। ধরেন আমাদের রাজনৈতিক দল হচ্ছে এ, তিনি আসন পাইছে হচ্ছে 200টা। আর রাজনৈতিক দল বি, তিনি আসন পাইছে 100টা। তাহলে আমাদের মোট আসন কয়টা? মোট আসন হচ্ছে আমাদের 300টা। তাহলে এর কত অনুপাত সে পাইছে? সে পাইছে হচ্ছে 200-300-র মধ্যে 200টা। তার মানে সে 2/3 অংশ পাইছে, আর সে পাইছে 1/3 অংশ। তাহলে এই মহিলা 50 জন, এরা তো নির্বাচনের মধ্যে আসবে না, এরা আসবে সিলেকশন থেকে। এই 50 জনের 2/3 অংশ, 2/3 অংশ, এই অংশটা নিয়োগ দিবে হচ্ছে রাজনৈতিক দল এ। আর এই 50 জনের 1/3 বা 1/3 অংশের নিয়োগ দিবেন হচ্ছে রাজনৈতিক দল বি। এইটাকেই বলা হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব। মানে সংসদে আপনার মেইন 300টা সিটের কত পার্সেন্ট আপনার আছে, সেই অনুযায়ী আপনি মহিলা এমপিদের নিয়োগ দিবেন। ঠিক আছে, এটাকে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব। এটা আপনারা পরীক্ষায় যখন আনুপাতিক প্রতিনিধিত্ব কি এইটাও আসতে পারে, আপনি অবশ্যই 65(3) অনুচ্ছেদ বলবেন। এবং সপ্তদশ যে সংশোধন, সেটা কিন্তু এই অনুচ্ছেদটাই সংশোধন করা হয়েছে। ঠিক আছে, এরা তাহলে টোটাল হচ্ছে আমাদের 300 জন সদস্য এবং 50 জন মহিলা সদস্য নিয়ে ইয়ে গঠিত হবে। এবং রাজধানীতে আমাদের সংসদের আসন থাকবে। রাজধানীর মধ্যেও কিন্তু দেখবেন যে ঢাকা 7, ঢাকা 8, ঢাকা জেলার মধ্যেই বোধহয় 20টা আসন আছে। তো রাজধানীতেও কিন্তু সংসদের আসন থাকবে। ঠিক আছে, ওকে। সংসদের আসন শূন্য হবে। একজন আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনার আসন শূন্য হবে। কিভাবে শূন্য হবে? এইগুলোই কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় এমসিকিউ আকারে আসে বা ডাইরেক্ট রিটেনে আসে। সেটা হচ্ছে, ধরেন আজকে সংসদ নির্বাচন হলো, নির্বাচনে আপনি জয়লাভ করলেন, কিন্তু আজকের থেকেই তো অধিবেশন শুরু হবে না। সংসদের যে অধিবেশন, এই অধিবেশন যেই দিন শুরু হবে, ধরেন আজকের থেকে অধিবেশন শুরু হলো, এই অধিবেশন শুরুর আগেই তো শপথ গ্রহণ করবে। তো আপনি মনে করেন যে শপথ গ্রহণ করেন নাই, ঠিক আছে, আপনি শপথ গ্রহণ করেন নাই। তো এই অধিবেশনের শুরুর দিন থেকে 90 দিনের মধ্যে যদি আপনি শপথ গ্রহণ না করেন এবং শপথের ঘোষণাপত্রে স্বাক্ষর দান না করেন, তাহলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনার যে এমপিত্ব, এটা ক্যান্সেল হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আছে যে
স্পিকারের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে এই শপথটা আপনি আরও পিছায় দিতে পারেন, 90 দিনের বেশিও করতে পারেন, তবে স্পিকারের কাছ থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। আবার সংসদের অনুমতি না লইয়া আপনি যদি একাদিক্রমে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকেন, 90 দিন না, কিন্তু 90 বৈঠক দিবস, রোজ কিন্তু সংসদের বৈঠক বসে না। ধরেন আজকে বৈঠক বলছে, কাল বসছে, পরশু বসছে, আবার 2 দিন বসে নাই, তারপরে বসছে, তারপরে এইরকম 90 বৈঠক দিবস যদি আপনি অনুপস্থিত থাকেন, তাহলেও আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সংসদ যদি ভেঙে যায়, যেমন এখন কিন্তু সংসদ ভেঙে গেছে, তো কোনো এমপি কিন্তু আর এখন এমপি নাই। আবার 66 নম্বর অনুচ্ছেদে গিয়ে আমরা সংসদ সদস্যের যোগ্যতা পাবো, যে কোন যোগ্যতা হলে আপনি সংসদ সদস্য হতে পারবেন। এর মধ্যে কোনো একটা কারণে যদি আপনি অযোগ্য হয়ে যান, আবার 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যদি আপনি ফ্লোর ক্রসিং করেন, এটা আমরা বুঝবো ফ্লোর ক্রসিং কী জিনিস, এবং আপনি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র দিয়ে আপনি পদত্যাগ নিয়ে নিতে পারবেন। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের কাছে আপনি পদত্যাগপত্র দিবেন। এগুলো যা জানার জন্য, এইগুলো জানলে আপনার বাড়বে আর কি। সংসদ সদস্যরা কতটুকু পায়, ঠিক আছে, এইটুকু হচ্ছে অনুচ্ছেদ, আর বাদ বাকি এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। অনুচ্ছেদটা হচ্ছে আইনের দ্বারা নির্ধারিত অনুযায়ী তারা ভাতা, পারিশ্রমিক এইগুলো পাবেন আর কি, ঠিক আছে, আইনের দ্বারা। আইনটা কি? আইনটা হচ্ছে দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা মানে সংশোধিত আইন 2016, যদিও এটা বোধহয় 1973 সালের আইন, পরবর্তীতে 2016-তে হচ্ছে এটা হয়েছে। মন্ত্রী বেতন পান 1,05,000, প্রতিমন্ত্রী বেতন পান হচ্ছে 92,000, উপমন্ত্রী বেতন পান 86,500, এমপি বেতন পান 55,000। এটা কিন্তু শুধু বেতন, এছাড়া অনেক কিছু পান। বাসাবাড়ি পান, বিদ্যুৎ বিল টিল এগুলো সব কিছু পান। বাড়ি সজ্জার জন্য প্রতি বছর 5 লাখ টাকা পান। মন্ত্রীরা হচ্ছে 4 লাখ টাকা পান। এগুলো কিন্তু মন্ত্রী উপমন্ত্রীর ক্ষেত্রে। মন্ত্রীরা যদি সরকারি বাসভবনে না থাকেন তাহলে মাসিক 80,000 পান, আর প্রতিমন্ত্রী উপমন্ত্রী 70,000 ভাড়া পান। এছাড়া গাড়ি পান, তারপরে 70,000 টাকা করে পরিবহন ভাতা পান সব কিছু মিলায় আসলে অনেক টাকা পান। আমার কাছে আমি একটা বিল দেখেছিলাম, যে একজন সংসদ সদস্য প্রায় 1,72,000 টাকার একটা ভাউচার আমি একবার দেখেছিলাম। সেখানে মাসিক বেতন ছিল 55,000, নির্বাচনী এলাকার একটা ভাতা ছিল তার আসা যাওয়ার জন্য, সেটা ছিল 15,000, টেলিফোন ভাতা ছিল, চিকিৎসা ভাতা ছিল, ধোলাই ভাতা ছিল, তারপরে নিয়ামক ভাতা ছিল, মোটরযানের ভাতা ছিল, অন্যান্য ভাতা মিলায় প্রায় 1,72,000 বা 80,000 টাকা মতন পান আর কি সংসদ সদস্যরা। এগুলো হচ্ছে এই আইন দ্বারা হয় আর কি। ওকে, এটা তো এমনি না জানার জন্য, এটা তো খুব সিরিয়াস কিছু না। এখানে একটা বিষয়, এটা তো সিরিয়াস কিছু না, বাট এটা খুবই মানে আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা একবারেই কেমন, যে আপনি যদি সংসদ সদস্য থাকা অবস্থায় শপথ গ্রহণ করেন নাই, আপনি এখনও শপথ গ্রহণ করেন নাই, নির্বাচিত হয়েছেন কিন্তু আপনি অতি আবেগে শপথ গ্রহণ করেন নাই, ধরেন দেশের বাইরে ছিল, শপথ গ্রহণ না করেই আপনি সংসদে এসে অধিবেশনে বসে গেছেন, অথবা আপনার কোনো কারণে ভোটদান করার জন্য আপনি অযোগ্য হয়েছেন, কোনো একটা আচরণ বিধির কারণে আপনি ভোট দিতে পারবেন না, তারপরে আপনি ভোট দিয়ে ফেলছেন, তাহলে আপনি প্রত্যেকটা দিনের জন্য বা প্রত্যেকটা ভোটদানের জন্য 1,000 টাকা করে আপনার অর্থদণ্ড করবে, ঠিক আছে, 1,000 টাকা করে অর্থদণ্ড হবে। এটা তেমন কিছু না, বাট ইম্পর্টেন্ট একটা, মানে এইটা নিয়ে হচ্ছে খুবই আলাপ আলোচনা আছে। এইটাকে বলা হয় হচ্ছে ফ্লোর ক্রসিং, 70 নম্বর অনুচ্ছেদকে। আমরা পক্ষে বললে কেমন পক্ষে এবং বিপক্ষে আমরা দুইভাবেই এটা নিয়ে কথা বলবো। কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হইয়া যদি আপনি সংসদ সদস্য হন, ধরেন আপনার রাজনৈতিক দলের নাম এ, আপনার প্রতীক হচ্ছে স্টার, ঠিক আছে, এই প্রতীকে আপনি সংসদ সদস্য নির্বাচন হয়ে আপনি সংসদে এসে বসছেন, এসে আপনার রাজনৈতিক দলের নাম কিন্তু এ, আপনি আপনার দল থেকে যদি ধরেন আপনি তো সংসদ সদস্য কিন্তু আপনার দলের সাথে মত মিলতেছে না, আপনি দল থেকে পদত্যাগ করলেন, বা কোনো একটা জায়গায় সংসদে ধরেন একটা বিল পাস হবে, আপনার দল বলছে
আপনার দল এ দল সিদ্ধান্ত নিছে যে আমরা এখানে ইয়েস ভোট দিব, কিন্তু আপনি নো ভোট দিছেন, তাহলেও আপনার সংসদের আসন শূন্য হয়ে যাবে, মানে আপনি আর সংসদ সদস্য থাকবেন না। অর্থাৎ আপনি আপনার রাজনৈতিক দল থেকে পদত্যাগ করতেও পারবেন না, এবং আপনি আপনার রাজনৈতিক দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন না। ঠিক আছে? এইটা থেকে একটু আগে আমরা বলেছিলাম যে ইমরান খানের যে পদত্যাগ হয়েছে, অনাস্থা ভোট। অনাস্থা ভোট মানে কি? আপনি আপনার প্রধানমন্ত্রীর উপর, আপনার দলের প্রধানমন্ত্রীর উপর আপনি অনাস্থা প্রকাশ করতেছেন। সো এই রাস্তা কিন্তু বন্ধ করে দিছে, অনাস্থা ভোট হবে না, হওয়া পসিবল না। আবার এই যে নিজের দলে থেকে দলের সমালোচনা করা সংসদে থেকে, এইটাকে বলা হয় হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম। ইংল্যান্ডের একটা সিস্টেম, যে আপনি নিজের রাজনৈতিক এ দল, আবার সংসদে আপনি এ দলের বিপক্ষেই ভোট দিছেন। এই সিস্টেমটা বিশ্বের বিভিন্ন দেশে আছে, ইভেন পাকিস্তানেও আছে এইটা। সো এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমের পরিপন্থী ৭০ নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে? এবং অনেকেই বলে যে এটা গণতান্ত্রিক, একজন মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে এটা গলা চেপে ধরে, গণতান্ত্রিক অধিকারের। আবার অনেকে বলে যে আপনার স্বাধীনতা, মানে আপনার পুরা স্বাধীনতা এটা ইয়ে হয়। আবার এই যে আপনি যে আপনার দলের এগেনস্টে যান না, এইটাকে কিন্তু মানে রাজনীতির ভাষায় বলা হয় হচ্ছে রাবার স্ট্যাম্প বলে, রাবার স্ট্যাম্প। এটা একটা পলিটিক্যাল মেটাফোর, রাবার স্ট্যাম্প, এই শব্দটা আপনারা জানবেন। এইটাকে বলা হয় হচ্ছে আপনার কাছে ডিজুর ক্ষমতা আছে, মানে আপনার কাছে আইনত ক্ষমতা আছে, কিন্তু আপনার কাছে ডিফ্যাক্টো ক্ষমতা নাই। ধরেন একটা আইন পাশ হবে, সেই আইনে ভোট দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু আপনার ওই ক্ষমতাটা অ্যাপ্লাই করার অধিকার আপনার নাই, মানে ডিফ্যাক্টো পাওয়ার আপনার নাই, বা ডিফ্যাক্টো পাওয়ার আপনার খুবই কম আছে। এইটাই হচ্ছে বলা হয়েছে রাবার স্ট্যাম্প সিস্টেম ৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ডিজুর আর ডিফ্যাক্টোকে এইটা নিয়ে কিন্তু আমরা এর আগেও কথাবার্তা বলছি। ডিজুর মানে কি? ধরেন আপনার এলাকার এমপি যিনি হইছেন, তিনি নির্বাচনের মাধ্যমে এমপি হইছেন, তো তিনি হচ্ছে ডিজুর ক্ষমতা, মানে তারই হচ্ছে আইনত ক্ষমতা, কিন্তু দেখবেন যে হয় তার ছেলে বা তার বউ এলাকার ম্যাক্সিমাম কিছু নিয়ন্ত্রণ করে, তো সে হচ্ছে ডিফ্যাক্টো লিডার, যে কাজ করতে পারে। তো এই ডিজুর ক্ষমতা হচ্ছে আপনার সংসদে ভোট দেওয়ার জন্য আইনত ক্ষমতা আপনার আছে, কিন্তু ডিফ্যাক্টো ক্ষমতা আপনার নাই। ডিফ্যাক্টো ক্ষমতা নেয় আপনার রাজনৈতিক দল। ঠিক আছে? আবার এইটা নিয়ে পক্ষেও কথা বলার সুযোগ আছে। ধরেন এইটার পক্ষে কথা বলে যে দল, যারা এটার পক্ষে কথা বলে, তারা কিভাবে এটার পক্ষে কথা বলে, কোন ইয়েতে জোরে তারা এই কথা বলে যে 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কিন্তু পূর্ণ মেয়াদে থাকতে পারে নাই। এই অনাস্থা ভোটে হয়েছে, বা তার মারে ফেলছে, অ্যাসাসিনেশন হয়েছে। সো অ্যাসাসিনেশন বা হয়েছে এটা তো ভিন্ন বিষয়, কিন্তু অনাস্থা ভোটে, যেমন ইমরান খান অনাস্থা ভোটে কিন্তু ইয়ে হয়ে গেল। এটা হয়েছে কেন? কেননা তাদের নিজের দলের এগেনস্টে ভোট দেওয়ার ক্ষমতা আছে, তার মানে তাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি নাই। সো পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনার জন্য আমাদের মতন দেশে ৭০ নম্বর অনুচ্ছেদের প্রয়োজন, এই টাইপের কথা এক মহল বলেন। আবার তারা এটাও বলেন যে নিজের দলের এগেনস্টে যদি ভোট চলে যায়, তাহলে এই ভোট কেনা বেচা হতে পারে, এবং আন্তর্জাতিক মহল যারা আছে, ধরেন যারা এই দেশের উপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারা কিন্তু আপনাকে বিভিন্ন ব্ল্যাকমেইল করে আপনার দলের এগেনস্টে ভোট দিয়ে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে। সো এই সমস্ত কারণ দেখায় তারা হচ্ছে ৭০-এর পক্ষে কথা বলে। কিন্তু যারা পিওর গণতন্ত্রে বিশ্বাসী, তারা এই যে আমি আগে যে কথা বললাম, এইটা নিয়ে ৭০-এর এগেনস্টে কথা বলে। সো আপনারা, আমি দুই পক্ষে বিপক্ষে দুইটাই বললাম, যখন যেইটা যেভাবে লাগে এবং নিজের মেধা খাটিয়ে আপনি আপনার মতন আলোচনায় উত্তর দিবেন আর কি। ঠিক আছে? এই অনুচ্ছেদের নাম হচ্ছে এই যে ফ্লোর ক্রসিং, এইটার নাম বলে আর কি। ঠিক আছে? ওকে। ৭১ নম্বর হচ্ছে দ্বৈত সদস্যতায় বাধা। এটা আপনি জানেন যে আপনি একই সাথে দুইটা আসনে কিন্তু নির্বাচন করতে পারেন। ধরেন আগে শেখ হাসিনা, তারপরে আগে খালেদা জিয়া,
এরা কিন্তু আপনি দেখবেন যে একাধিক আসনে নির্বাচন করত। সো আপনি একাধিক আসনে, ধরেন আপনি আসন করলেন যে রাজবাড়ী 1, এই আসনেও আপনি ভোটে দাঁড়াইছেন, আবার আপনি ধরেন ঢাকা 7-এও দাঁড়াইছেন, 2 জায়গায় আপনি নির্বাচন এমপি দাঁড়াইছেন এবং 2 জায়গায় আপনি নির্বাচিত হয়ে গেছেন। তাহলে সর্বশেষ যে জায়গা থেকে আপনি নির্বাচনে জিতছেন, এইটা শেষ হওয়ার 30 দিনের ভেতরে আপনাকে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে আপনি কোন আসনের প্রতিনিধিত্ব করবেন। যদি আপনি ঢাকা 7-এ করেন তাহলে এই আসনটা বাতিল হয়ে যাবে, তখন এইখানে উপনির্বাচন হবে। ঠিক আছে? আর আপনি যদি এটা না জানান 30 দিনের মধ্যে যে কোন আসনে আপনি এমপি হবেন, তাহলে আপনার 2টা আসনই বাতিল হয়ে যাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে এইখানকার, এটা পরবর্তীতে উপনির্বাচন দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতটুকু জানলেই হয় এটা নিয়ে। সংসদের অধিবেশন, এইখানে আমরা একটা জিনিস জানব যে সংসদের অধিবেশন কিভাবে ডাকা হয়। সংসদের অধিবেশন আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি, তিনি স্থগিত করেন, ভঙ্গও করিতে পারেন। এবং নির্বাচনের পর, ধরেন আমাদের দেশে যদি এখন নির্বাচন হয়ে একটা সংসদ প্রতিষ্ঠা হয়, যেই দিন প্রথম অধিবেশন হবে নির্বাচনের, ওই দিন কিন্তু রাষ্ট্রপতি প্রথম বৈঠকের স্থান কাল নির্ধারণ করবেন কবে হবে, এবং তিনি সেইখানে কিন্তু ভাষণ দিতে পারবেন, সেই অধিবেশনে ভাষণ দিতে পারবেন। ঠিক আছে? ওকে। তবে এইখানে বলছে, তবে শর্ত থাকে যে 123 নম্বর অনুচ্ছেদ আমরা পরবর্তী বলবো, 90 দিন ব্যতীত অন্য সময়ে সংসদের এক অধিবেশনের পরবর্তী অন্য অধিবেশনে প্রথম বৈঠকে 7 দিন বিরতি থাকবে না। ধরেন নতুন সংসদ গঠিত হওয়া ছাড়া একটা অধিবেশন শেষ হয়ে গেল, ধরেন আজকে 4-5 দিন মিলায় একটা অধিবেশন শেষ হয়ে গেল, নতুন আর একটা অধিবেশনের মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা 60 দিনের বেশি হতে পারবে না। 60 দিনের আগেই নতুন করে আবার আর একটা সেশন শুরু করতে হবে। ঠিক আছে? 60 দিনের গ্যাপ থাকবে না। ওকে। তারপরে হচ্ছে বলছে যে ফলাফল ঘোষিত হইবার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য তিনি আহ্বান করবেন। ধরেন আজকে নির্বাচনের ফলাফল হলো, তাহলে আজকে নির্বাচনের ফলাফল হওয়ার পরে শপথ বাক্য হয়ে গেল, এরপরে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতি ডাকবেন, সংসদ অধিবেশন ডাকবেন। ঠিক আছে? এবং প্রথম অধিবেশন থেকে, যেই দিন অধিবেশন শুরু হলো, প্রথম অধিবেশন থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে এই সংসদ, 5 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে এই সংসদ ভেঙে যাবে। ঠিক আছে? ওকে। কিন্তু প্রজাতন্ত্র যদি যুদ্ধে লিপ্ত থাকে, ধরেন এই 5 বছরের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, তাহলে এটা আরও 1 বছর বর্ধিত করা যাবে, 1 বছর আরও বাড়ায় দিতে পারবেন। আর যুদ্ধ যদি শেষ হয়ে যায়, তাহলে 6 মাসের বেশি এটা বর্ধিত করা যাবে না। ঠিক আছে? এটা রাষ্ট্রপতি চাইলে করতে পারবে। ঠিক আছে? ওকে, এইগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই, এটা আপনি জাস্ট জানলেন। এবং সংসদের এই সমস্ত জিনিস হচ্ছে একটা আইন দিয়ে হয়, এটাকে বলা হয়েছে রুলস অফ প্রসিডিউর, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন। ঠিক আছে? রাষ্ট্রপতি নিজের ভাষণ এসেও দিতে পারবেন বা তিনি পাঠাতেও পারবেন। প্রত্যেক নির্বাচনের প্রথম যে অধিবেশনটা হবে সংসদ গঠিত হওয়ার, সেই অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এবং প্রত্যেক বছর যেটা শুরু হবে, প্রত্যেক বছরের প্রথম অধিবেশন, সেইখানেও ভাষণ দিবেন। এবং এই ভাষণ শোনার পরে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলাপ আলোচনা হবে। ঠিক আছে? এটা শুধু জানার জন্য জানলেন, এটা তো সিরিয়াস অনুচ্ছেদ না। এবং মন্ত্রীগণ, যারা মন্ত্রী, তাদের স্ব মন্ত্রণালয় নিয়ে সংসদে তারা বক্তৃতা করতে পারবেন। কিন্তু যারা টেকনোক্রেট মন্ত্রী, ওই যে 10 ভাগের 1 ভাগ, তারা কিন্তু ভাষণ দিতে পারবে সংসদে, কিন্তু ভোট দিতে পারবে না। মন্ত্রী বলতে এখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপমন্ত্রীরা সবাই। ঠিক আছে? ডেপুটি স্পিকার এবং স্পিকার সংসদের প্রথম বৈঠকে এটা নির্ধারণ করা হবে। এখন দেখেন, বাংলাদেশে একটা নির্বাচন হওয়ার পরে সবাই, এই 300 জন যারা আছেন, এরা সংসদে আসলো। স্পিকার কে হবে? স্পিকার কিন্তু সংসদের সভাপতি। তো ওই দিন কিন্তু স্পিকার কে হবে এটা ঠিক নাই। প্রথম দিন এসে একজন সিনিয়র কেউ সেই দিন সভাপতির দায়িত্ব নেবেন, এবং তিনি প্রথমে এসে সভাপতি হবেন, এবং সভাপতি হয়ে তিনি নির্বাচন করবেন যে আজকে কে হবে। সবার মাধ্যমে, এটা মৌখিকভাবে, একজন স্পিকার নিয়োগ করবেন এবং একজন ডেপুটি স্পিকার নিয়োগ করবেন প্রথম দিন। এবং স্পিকার নিয়োগ হওয়ার পরে স্পিকার হবে হচ্ছে সংসদের সভাপতি। স্পিকার হওয়ার যোগ্যতা কি?
তিনি সংসদ সদস্য, স্পিকারের পদ শূন্য হয়ে যাবে যদি তিনি সংসদ সদস্য না থাকেন। হঠাৎ করে তিনি সংসদ সদস্য নাই কোনো কারণে, তিনি মন্ত্রী পদ গ্রহণ করছেন, তারপরে তাকে অপসারণের দাবি, ধরেন স্পিকারকে ভালো লাগতেছে না, সংসদের সংখ্যাগরিষ্ঠতায় তাকে অপসারণের দাবি হয়েছে, তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করছে। নির্বাচনের পর তার কার্যভার, তিনি যদি অন্য কোনো সদস্য যদি তার কার্যভার গ্রহণ করে, ডেপুটি স্পিকার যদি স্পিকার হয়ে যান, তাহলেও ডেপুটি স্পিকারের জায়গা খালি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আরও কিছু আছে, এটা আপনারা রিডিং পড়বেন। আমরা বলেছিলাম রাষ্ট্রপতি যদি অপসারিত হয় তাহলে স্পিকার কিন্তু সাথে সাথে রাষ্ট্রপতির পদ গ্রহণ করবেন, আর রাষ্ট্রপতির পদ গ্রহণ করা মানেও কিন্তু স্পিকারের পদ শূন্য হয়ে যাওয়া। ঠিক আছে, শুধু এতটুকু জানলেই হবে, এটা একটা সিরিয়াস অনুচ্ছেদ না, বাট এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কার্যপ্রণালী বিধি, এটাকে বলা হচ্ছে রুলস অফ প্রসিডিউর, এবং এই রুলস অফ প্রসিডিউরেই হচ্ছে সংসদ চলে, এটা একটা সংসদের আইন। এই আইনকে বলা হচ্ছে রুলস অফ প্রসিডিউর। ওকে, এটা হচ্ছে 1974 রুলস অফ প্রসিডিউর, এটা একটা আইন। এই আইনের বলে হচ্ছে সংসদ চলে। কিভাবে সংসদ চলবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, কোনটা কিভাবে হবে, এভরিথিং এইখানে বলা আছে। ঠিক আছে, এখানে বলছে এই বিধিটা রাষ্ট্রপতি কর্তৃক কার্যপ্রণালী বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই বিধিটা 1974 সালে হয়েছে, বিভিন্ন সময় এটা সংশোধন হয়েছে। ওকে, এবং এই বিধিটা কিভাবে গৃহীত হবে, এটা অলরেডি গৃহীত হয়ে গেছে। এটা কিভাবে যা ভোটে গৃহীত হবে, এবং যে কোনো কিছু রাষ্ট্রপতি যদি কোনো আইন করে তাহলে তারা ভোট দিবে আর কি। কিন্তু সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, এটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট। তিনি তখনই দিবেন, ধরেন 150টা ভোট পড়ছে ইয়েসে, 150টা ভোট পড়ছে নোতে, তাহলে এই রকম কন্ডিশন জেনারেট হলেই কেবল স্পিকার ভোট দিবেন, আদারওয়াইজ স্পিকার কখনো ভোট দিবেন না। সমান সমান ভোট হওয়ার পরে ফলাফল নির্ধারণ করার জন্য স্পিকার ভোট দিবেন। স্পিকার যদি ইয়েসে ভোট দেয় তাহলে ইয়েস হয়ে যাবে তখন, এছাড়া স্পিকার কখনো ভোট দিবেন না। আর কোরামের কথা বলা হয়েছে যে 60 জনের কম যদি অনুপস্থিত হয় তাহলে স্পিকার ওয়েট করবেন যে সংসদ সদস্য আরও 60 জন হোক, আদারওয়াইজ তিনি মুলতবি ঘোষণা করবেন। তার মানে 60 জন সংসদ সদস্য যদি উপস্থিত না থাকে, মিনিমাম 60 জন, তাহলে সংসদ চলবে না। স্থায়ী কমিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এতটুকু জানেন এটা কিভাবে আইন প্রণয়ন করে, এটা আমরা পরবর্তীতে কথা বলবো। স্থায়ী কমিটি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের যতগুলা মন্ত্রণালয় আছে, বোধহয় 48টা মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এদের আছে। স্থায়ী কমিটি হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি, 8 থেকে 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। এই সদস্য সাধারণত এমপিরা হন। যেমন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি, এটাও জেনে রাখবেন আমাদের সংসদে বর্তমান 50টা স্থায়ী কমিটি আছে। তারপরে ধরেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটি, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি, এরা বিভিন্ন সংসদ সদস্যরা বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেন। ঠিক আছে, এই স্থায়ী কমিটি নিয়ে কি, এটা জাস্ট রিডিং পড়বেন। স্থায়ী কমিটিরা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা জাস্ট রিডিং পড়বেন আপনারা। এটা খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, বাট এটা আজ পর্যন্ত কার্যকর হয় নাই। 22 নম্বর যে অনুচ্ছেদটা, ওইটা কার্যকর হয়েছিল 2007 সালে তত্ত্বাবধায়ক আমলে, ফখরুদ্দিন এবং মঈনুদ আহমেদ যখন 2007 থেকে 2009 বাংলাদেশ চালিয়েছিল, তখন ওইটা 22 নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়। 77 এখনও কার্যকর হয় নাই। এখন ভাইবাতে আপনাকে যদি জিজ্ঞাসা করে কার্যকর হয় নাই, তাহলে এর পক্ষে আপনি কিভাবে কথা বলবেন? তো আপনি বলবেন ন্যায়পালের কাজ কি? ন্যায়পালের কাজ তো আসলে দুর্নীতি করা। ঠিক আছে, ন্যায়পাল আসলে দুর্নীতি করবেন, কেননা তিনি যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষর যে কোনো কাজকে তিনি তদন্ত করতে পারবেন, এবং এটার রিপোর্ট তিনি প্রতি বছর দিবেন, বাৎসরিক রিপোর্ট দিবেন। তার মানে তিনি একটা দুর্নীতি দমন, তিনি একজন এজেন্ট হিসেবে কাজ করবে। এটা কিন্তু ন্যায়পাল মানে একজন না, এটা একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, প্রধানমন্ত্রী মানে একজন না, প্রধানমন্ত্রীর টোটাল কার্যালয় এটা কিন্তু। সো ন্যায়পাল একজন থাকবেন, বাট তার সাথে তো আরও অনেক
লোকজন থাকবেন আর কি, ঠিক আছে। সো এটার পক্ষে কথা বলা যায় এরকম যে আমাদের দুদক আছে, আমাদের কিন্তু হচ্ছে এই অর্থ মন্ত্রণালয়ের কিন্তু অডিট ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, অডিট আছে। তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের কিন্তু হচ্ছে একটা অডিট শাখা আছে, বাংলাদেশ ব্যাংকের একটা অডিট শাখা আছে। তারপরে আমাদের এখন হচ্ছে বার্ষিক কর্মসংস্থান চুক্তি, তারপরে শ্বেতপত্র, এইরকম বিভিন্ন জিনিস কিন্তু আমাদের প্রচলিত আছে। এবং এরা যে দায়িত্ব পালন করে, এরা আসলে ন্যায়পালেরই দায়িত্ব পালন করে। তার মানে এই সমস্ত প্রতিষ্ঠান যেহেতু আছে, সেহেতু ন্যায়পাল না থাকলেও সমস্যা নাই। এটা হচ্ছে পক্ষে কথা বললেন। আর এটা বিপক্ষে আপনি কথা বলতে পারেন এইরকম যে আমাদের দেশের, আপনি জানেন যে যদিও আমরা এই কথা বলতেছি যে 97 না কত বিলিয়ন ডলার ইয়ে হয়েছে, আসলে হিসাব আরও অনেক বেশি। প্রতি বছর আমাদের এক্সপোর্ট যে পরিমাণ এক্সপোর্ট হয়, এই এক্সপোর্টে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, এই দুইটা জিনিস, ধরেন আপনি একটা জিনিস বেচলেন ওই দেশে $700, কিন্তু আপনি ইনভয়েসে বললেন এটা $200, এটাকে বলা হয় আন্ডার ইনভয়েসিং। অল্প টাকা দেশে আনলেন আর বাদ বাকি টাকা আপনি ওই দেশেই রাখলেন। আবার এমন হতে পারে আপনি ইনপোর্টে, মানে আপনি যখন ইনপোর্ট করলেন তখন আপনি ইনপোর্ট করলেন আসলে $200, কিন্তু আপনি লিখলেন হচ্ছে $700 কিনছেন, তাহলেও কিন্তু আপনি $500 এক্সট্রা পে করলেন, ওই দেশে টাকাটা নিয়ে গেলেন, ঠিক আছে। এই মাধ্যমে একটা হিসাবে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় $10 বিলিয়ন বাইরে চলে যায়, ঠিক আছে। আমি স্পেসিফিক রেফারেন্স সহ আপনাদেরকে এর আগে পরে আমি ডেটা দিব না। এই ওভার ইনভয়েসিং, এটা রিটেনের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং প্রত্যেক বছর $10 বিলিয়ন গেলে গত 15 বছরে $150 বিলিয়ন গেছে, $150 বিলিয়ন গেছে 15 বছরে। আরও যাবেই, এটা যাচ্ছেই, এটা চলেই যাচ্ছে। সো এই সমস্ত জিনিস, দুর্নীতির জিনিস ইয়ে করার জন্য আমাদের ন্যায়পাল দরকার। এবং ন্যায়পাল শুধু থাকলেই হবে না, ন্যায়পালেরকে এরকম স্বাধীন এরকম পাওয়ার দিতে হবে, তাহলে এটা ধীরে 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 আমাদের দুর্নীতি কমবে। সো এইভাবে আপনি পক্ষে খুব রিজিড যুক্তি দেখাতে পারেন, এগুলো নিয়ে ভাইভাতেও কোশ্চেন হতে পারে, বর্তমান পরিস্থিতি নিয়ে এইগুলো থেকে রিটেনেও কোশ্চেন হতে পারে। সো ন্যায়পাল, প্রিলি সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বর্তমান সময়। ওকে, সংসদ সদস্যের এটা দায় মুক্তি এত সিরিয়াস কিছু না, আপনি জাস্ট এটা জানেন যে সংসদ সদস্যের বৈধতার জন্য সংসদের কোনো কার্যকর, সংসদ যে কাজ করতেছে, এই সংসদের কাজের বৈধতা করার জন্য আপনি আদালতে কোনো ইয়ে করতে পারবেন না। ইভেন সংসদের অনুমতি ছাড়া আপনি কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে পারবেন না, সংসদের অনুমতি ছাড়া। সংসদ বা সংসদের কোনো কমিটির কিছু বলা বা ভোটদানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা করা যাবে না। ধরেন আপনার সংসদে একটা প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে, তো এটা ইয়েস বা নো ভোট দিবেন, আপনি একজন সংসদ সদস্য, আপনি নো ভোট দিচ্ছেন দেখে আপনার বিরুদ্ধে মামলা হবে, তা করা যাবে না, ঠিক আছে। কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট, কোনো কিছুর বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। সংসদের কোনো কার্যক্রম নিয়ে কোনো আদালতে কোনো কথা বলা যাবে না, এটা যা জানলেই হবে, এত সিরিয়াস কিছু না। লাস্ট আজকের আলোচনায় আমরা বলবো সংসদ সচিবালয়। আমাদের কিন্তু একটা সচিবালয় আছে, আপনারা জানেন। সচিবালয় হচ্ছে আমাদের সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এটা আপনারা জানেন হচ্ছে এই প্রেস ক্লাবের ওই দিকে অবস্থিত। এই সচিবালয় ছাড়াও আমাদের আরও কিছু সচিবালয় আছে, যেমন সংসদ সচিবালয় আছে, দুর্নীতি দমন কমিশন সচিবালয় আছে, নির্বাচন কমিশন সচিবালয় আছে, আমাদের কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় আছে। তার এইরকম যে সচিবালয়গুলো আমাদের আছে, এই সচিবালয়গুলো কিন্তু আলাদা আলাদা সচিবালয়, ঠিক আছে। তো সংসদ সদস্যেরও একটা সচিবালয় থাকবে, এবং এই সচিবালয়টা হচ্ছে সংসদ আইনের দ্বারা নির্ধারণ করবে, এবং এরাই কিন্তু সংসদের বিভিন্ন নিয়োগ টিয়োগ, এই সমস্ত বিভিন্ন বিধি, এই বিধান কার্যক্রম এরা পরিচালনা করবে, ঠিক আছে। সংসদ সচিবালয় এটাও এত ইম্পর্টেন্ট কোনো অনুচ্ছেদ না, জানার জন্য জানা আর কি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আইনসভা শেষ। এরপরে আমরা পরবর্তী আলাপ আলোচনা শুরু করব নেক্সট দিন। তবে আমরা আসলে আরও কিছুদিন টাইম নিব, যে মাঝখানে আমরা একটু সাহিত্য পড়ে নিব, অনেক দূর পর্যন্ত পড়লাম। যারা রিটেনের জন্য পড়তেছেন তারা পুরা সংবিধানটাকেই রিডিং পড়বেন এই পর্যন্ত, যারা প্রিলির জন্য পড়তেছেন এরা এতটুকু রিডিং পড়ার পরে ডাইজেস্ট থেকে দেখবেন কেমন কোশ্চেন টোশ্চেন আসে,
ডাইজেস্ট থেকে, এবং দেন হচ্ছে আপনি ইয়ে করবেন। আর লাস্টের দিকে গিয়ে আসলে প্রিলির জন্য ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলোর কথা আমরা বলবো, যে অনুচ্ছেদগুলো আপনি ডাইরেক্ট মাথায় রাখবেন। তবে প্রিলিতে পুরো অনুচ্ছেদ আসে না, ধরেন এইরকম আসে যে নারী পুরুষ সমান অধিকার কোন অনুচ্ছেদে বলছে, এই টাইপের কথাবার্তা আসে। আর পঞ্চদশ সংশোধনের আগেও একটা সংবিধান আমি পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা ওইটা নিয়েও পরবর্তীতে কথা বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।